নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনিস অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি। যদি আপনারা চান যে আপনাদের কুষ্টিও বিনামূল্যে বানিয়ে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক, তাহলে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের স্থান, তারিখ এবং সময় এই 3টে জিনিস লিখে কমেন্ট করুন। হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মের ছকের উপরেও। আর যদি কেউ পার্সোনাল পেইড কনসালটেশনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে চায়, তার জন্যে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশানে। সেখানে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমার পার্সোনাল পেইড কনসালটেশনের ফিস হচ্ছে মাত্র 501 টাকা। আর আমরা এই ভিডিওটির অ্যানালিসিস শুরু করছি। এই যে জন্মছকটা, এনার নাম ইনি প্রকাশ করেননি, তাই আমিও উল্লেখ করছি না। এনার জন্ম সকাল 7:32-এ হাবড়ায় এবং 1990 সালে, 8/10/1990-তে। তাহলে আমরা শুরু করছি জন্মছক বিচার করা। জয় মা দুর্গা, জয় বজরংবলী। এনার যে জন্মছকটা দেখা যাচ্ছে, তার প্রথম ঘর যেখানে এল এ লেখা আছে লগ্ন, সেই ঘরটা হচ্ছে 7 নম্বর রাশির ঘর, অর্থাৎ তুলা লগ্ন। এনার তুলা রাশির ঘরে লগ্ন বসেছে, তাই তুলা লগ্ন। এবং চন্দ্র বসে আছে কোথায়? চন্দ্র বসে আছে 2 নম্বর রাশিতে, অর্থাৎ বৃষ রাশিতে। তো এনার বৃষ রাশি, তুলা লগ্ন, বৃষ রাশি। এখন তুলা লগ্নের জাতকের লগ্নপতি হচ্ছে শুক্রাচার্য। তো শুক্র গ্রহের এই গুরুত্ব এই ছকের মধ্যে সবথেকে বেশি, এবং শুক্র গ্রহের সঙ্গে বাকি অন্যান্য গ্রহগুলো যেরকম সম্পর্ক এবং তারা যে যে ঘরে বসেছে সেই মতো তারা ফল দেবে। প্রথম ঘরটি আমরা যখন জানি যে স্বয়ং ঘর, ব্যক্তিগত মানে তার ব্যক্তিত্ব, সে নিজে কেমন, তার চরিত্র, এগুলো বোঝা যায়। তো সেই ঘরটি এখানে দেখছি ফাঁকা আমরা, তো এই ঘরে বিশেষ কিছু বলার নেই। প্লুটো আছে, কিন্তু প্লুটোকে আমরা গুরুত্ব দিই না। ইউরেনাস, নেপচুন, প্লুটোকে আমরা বৈদিক জ্যোতিষে গুরুত্ব দিই না। সেকেন্ড হাউসে আসছি। সেকেন্ড হাউস যেখানে 8 লেখা আছে, সেটা হচ্ছে ধান কুটুম বাণীর ঘর। সেই ঘরটিও ফাঁকা, তবে তার বিপরীত থেকে দৃষ্টি আসছে মঙ্গল এবং চন্দ্রের, মার্স অ্যান্ড মুন। তো মার্স অ্যান্ড মুনের জন্য তারা অ্যাকচুয়ালি কিন্তু অষ্টমভাবে বসে নেগেটিভ, যদিও মুন উচ্চস্থ হচ্ছে বৃষরাশির ঘরে, কিন্তু অষ্টম ভাবটা খারাপ চন্দ্রের জন্য। আর 6, 8, 12কে এমনিতেও খারাপ ঘর হিসেবে বিবেচনা করা হয়। সেই জন্য চন্দ্র এবং মঙ্গল এই ছকে নেগেটিভ হয়, তাদের যে দৃষ্টিটা সেটাও নেগেটিভ ফল দেবে। তো ওভারঅল ধনকুটুম বাড়ি রিলেটেড নেগেটিভ ফলই পাচ্ছেন ইনি। তারপরে আসছি তৃতীয়ভাবে, যেখানে শনি বসে আছে, নেপচুন বসে আছে, আর ইউরেনাস বসে আছে। তো ইউরেনাস এবং নেপচুনকে তো গুরুত্ব দিচ্ছি না, কিন্তু স্যাটার্ন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট। স্যাটার্ন এই ছকের মধ্যে, এই জন্মছকে অত্যন্ত যোগকারক। কিন্তু তৃতীয় ভাবটা 6, 8, 12 পরে যদি কোনো ভাবকে খারাপ বলা হয়, সেটা হচ্ছে তৃতীয় ভাব। কেন? তৃতীয় ভাব বাধাবিঘ্নের ঘর, প্রচুর স্ট্রাগল করায় তৃতীয় ঘর, এবং সেখানে শনির বসে দেওয়া বোঝাচ্ছে যে এই জাতককে জীবনভর প্রচুর স্ট্রাগল করতে হবে। বিশেষ করে শনির মহাদশায় তো অত্যন্ত স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবেন। এনার পণ্ড শ্রম প্রচুর হবে, অর্থাৎ এমন পরিশ্রম ইনি করবেন যে পরিশ্রমের পরে উনি কোনো ফল লাভ করতে পারবেন না। তো সেগুলো প্রচুর হবে। ছোটোখাটো যাত্রা লেগেই থাকবে, ছোটো ভাই বোনের যোগও তৈরি করছে। তো ওভারঅল এইটা বোঝা যাচ্ছে তৃতীয় ভাব দিয়ে। তো তৃতীয় ভাব পরাক্রমের ওপর, সেদিক দিয়ে বলতে হবে যে পরাক্রমও হয়তো শনি বাড়াবে, কিন্তু স্ট্রাগল লাইফে এতটা বাড়িয়ে দেবে যে এখানটাকে আমরা মোর অর লেস নেগেটিভের দিকেই ধরতে পারি, যদি বা পুরোপুরি নেগেটিভ না হয়, নিউট্রাল থেকে নেগেটিভের দিকে, পজিটিভ নয়। তারপরে আমরা চতুর্থভাবে, যেখানে রাহু বসে 10 নম্বর লেখা আছে, সেখানে রাহু বসে আছে। রাহু মকর রাশিতে বসে আছে। এটা চতুর্থভাবে রাহু এখানে মেটেরিয়ালিস্টিক দিক দিয়ে ভালো ফলই দেবে, অর্থাৎ চতুর্থ ভাব হচ্ছে ভূমিমাতা বাহনের ঘর। তো ভূমিমাতা বাহনের ঘরে বসে ভূমি এবং বাহন রিলেটেড পজিটিভ ফল দেবে, কিন্তু মায়ের সঙ্গে সম্পর্কের মধ্যে একটু খারাপ ব্যাপার আনতে পারে। বাড়ির পরিবেশ, যেহেতু চতুর্থ ভাবকে দিয়ে আমরা পারিবারিক পরিবেশও বিচার করি, সেই পরিবেশটা ভালো নাও হতে পারে। আরও একটা যেটা জিনিস হতে পারে, যে মায়ের এখানে যেটা, যদিও অপোজিট থেকে বৃহস্পতির দৃষ্টি আছে, তো মায়ের ওপর যদি এখানে রাহু, যদি অপোজিট থেকে বৃহস্পতির দৃষ্টিটা না থাকতো, এমনও সম্ভাবনা তৈরি করতে পারতো যে জাতক মাকে সময়ের আগে হারানোর সম্ভাবনা তৈরি করতে পারতো। কিন্তু আদারওয়াইজ মেটেরিয়ালিস্টিক দিক থেকে বেনিফিশিয়াল। তারপর আমরা আসছি পঞ্চম ভাব, যেটা হচ্ছে প্রেমের ঘর, বিদ্যার্জনের ঘর, সন্তানের ঘর। সেই ঘরটিতে কোনো গ্রহ বসে নেই, বা সরাসরি কোনো বিপরীত থেকে কোনো দৃষ্টি নেই। তারপর আসছি আমরা ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর। তো এই ঘরটিও ফাঁকা, কিন্তু দৃষ্টি আছে বিপরীত থেকে।
শুক্রের, বুধের এবং সূর্যের। তো শুক্র বুধ এখানে কম্বাস্ট সূর্যের সংস্পর্শে এসে, ফলে তারা তাদের দৃষ্টি দিয়ে সেভাবে প্রভাবিত করতে পারবে না, কিন্তু সূর্য এখানে দৃষ্টি দিয়ে প্রভাবিত করবে। আর এখানে চোখের রোগ দিতে পারে, আর এছাড়াও রোগ, ঋণ, শত্রু রিলেটেড মোস্টলি নেগেটিভ ফলই দেবে, যেহেতু এই ঘরটির উপর নেগেটিভ দৃষ্টি পড়ছে সূর্যের। তারপর আমরা আসছি সপ্তম ভাব। সপ্তম ভাব হচ্ছে পার্টনারশিপের ঘর, ডেলি ওয়েজেসের ঘর, বিবাহের ঘর। সেই ঘরটিও ফাঁকা এবং বিপরীত থেকে কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেটের দৃষ্টি নেই। তারপর আসছি আমরা অষ্টম ভাবে। অষ্টম ভাব যেখানে মঙ্গল এবং চন্দ্র বসে আছে, প্রথমেও আমরা আলোচনা করলাম। তো অষ্টম ভাব রিলেটেড খারাপ ফলই পাবে। বিশেষ করে চন্দ্র অষ্টম ভাবে বসা অত্যন্ত খারাপ। কেন? অষ্টম ভাবের অপোজিট ভাবে, অর্থাৎ দ্বিতীয়ভাবে চন্দ্র উচ্চস্থ হয়, অষ্টম ভাবে চন্দ্র নিচস্থ হয়। যদিও রাশি অনুযায়ী চন্দ্র এখানে উচ্চস্থ হচ্ছে, যেহেতু বৃষ রাশি পড়েছে অষ্টম ভাবে, কিন্তু এখানে মন মানসিকতার কারক হচ্ছে চন্দ্র। সে যখন অষ্টম ভাবে চলে আসে, সে অত্যন্ত একটা চাপ অনুভব করে, একটা খারাপ লাগার মধ্যে থাকে। কেন? অ্যাক্সিডেন্ট, মৃত্যুর ঘরে মন মানসিকতা কখনো ভালো থাকে না। তো সেই ঘরে গিয়ে যেমন আমাদের মন, আমরা যদি কখনো অ্যাক্সিডেন্টের খবর বা মৃত্যুর খবর শুনি, যেমন আমাদের মন ভারাক্রান্ত হয়, তেমনই চন্দ্র সেই ঘরে বসে ওই রকমই ফিল করে। তো সেই খারাপ ফলটাই সে চন্দ্র দেবে, যদিও উচ্ছ্বস্ত, কিন্তু মোস্টলি 6, 8, 12তে যেমন খারাপ ফল দেয়, এবং অষ্টমভাবে বিশেষ করে চন্দ্র খারাপ ফলই দেবে। সঙ্গে বসে আছে মঙ্গল। মঙ্গল চন্দ্রের উপর আরও একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে, ফলে মঙ্গলও এখানে খারাপ দিচ্ছে এবং চন্দ্রকেও সে খারাপ ফল দিতে আরও বাধ্য করছে। ওভারঅল বলা যায় যে অষ্টম ভাব নেগেটিভ। তারপর আসছি নবম ভাবে। নবম ভাব যেখানে 3 লেখা আছে, নবম ভাব হচ্ছে ভাগ্যভাব, ধর্মের ঘর, এছাড়া পিতার ঘর, তো গুরুদেরও ঘর। এই ঘরটি ফাঁকা, কিন্তু এই ঘরে দৃষ্টি আছে শনির। তো শনির দৃষ্টি, যেহেতু তৃতীয় ভাবটা শনি খুব ভালো ফল দেয় না এবং স্ট্রাগল করায়, সেদিক দিয়ে খারাপ করবে। নবমভাবেও সেই ইফেক্টটাই পাওয়া যাবে, কিন্তু এটাকে জাতককে স্পিরিচুয়াল বানিয়ে দিতে পারে, যেহেতু শনি কিন্তু ধার্মিক। তো সেই জন্য জাতক স্পিরিচুয়াল হওয়ার সম্ভাবনা। আচ্ছা, তারপর আসছি আমরা দশম ভাবে। দশম ভাব যেখানে 4 লেখা আছে, সেখানে বৃহস্পতি উচ্চস্থ, আর সঙ্গে আছে কেতু। কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হলেও বৃহস্পতি এই লগ্নের ক্ষেত্রে, যেহেতু তুলা লগ্ন, তুলা লগ্নের অধিপতি শুক্র, শুক্র হচ্ছে দৈত্যগুরু এবং বৃহস্পতি হচ্ছেন দেবগুরু, তাই দুজনে অপোজিট পার্টি। তো এই জন্যে বৃহস্পতি হচ্ছে, এবং বৃহস্পতির যে ঘরগুলো এই ছকে পেয়েছে, সেই ঘরগুলো পজিটিভ না। যেমন একটা ঘর পেয়েছে মীন রাশি ঘর, যেটা 6 ভাব পড়ছে, ষষ্ঠ ভাব, যেটা খারাপ, এবং আরেকটা ভাব হচ্ছে 9 লেখা আছে যেখানে ধনুরাশি, সেটাও খারাপভাবেই বললাম, যেটা যে 6, 8, 12 তো সব থেকে খারাপ, এবং তারপরে যদি কিছু খারাপ থাকে তাহলে সেটা তৃতীয় ভাব। তো মোস্টলি দুটো যে ঘর যে পেয়েছে সেটা খারাপই দেওয়ার জন্য। তো সেই ঘরগুলোর মালিক হয়ে যখন দশমভাবে বসছে, মোস্টলি খারাপ ফল দেবে কাজের জায়গায়। আর কেতু যখন অ্যাড হচ্ছে তার সঙ্গে, জুপিটারের সেই কেতু যখন কোনো গ্রহের সঙ্গে অ্যাড হয়, বিশেষ করে শনি বা বৃহস্পতির সঙ্গে, তখন তার প্রভাবকে আরও বাড়িয়ে দেয়, আরও তার মধ্যে একটা কম্পাউন্ডিং এফেক্ট আনে। তো সেইটাও একটা বাড়িয়ে দেবে, ফলে ওভারঅল কর্মক্ষেত্রে নেগেটিভ ফল। তবে বৃহস্পতি থাকায় ইনি শিক্ষাগত রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত হওয়ার এনার সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার কেতু এখানে যেটা করবে, চন্দ্র রাশি যেহেতু, কেতু চাইবে যতটা পারা যায় নেগেটিভ দেওয়ার জন্য। তো কেতু এখানে যেটা করবে, কাজের জায়গার মধ্যে থিতু হওয়ার ব্যাপারটা কম আনবে, বা কাজের জায়গায় কিছু অসম্মান হওয়া বা খারাপ লাগা, খারাপ পরিবেশ তৈরি হওয়া, এগুলো কেতু ডিনোট করছে। যদিও বৃহস্পতির একটা প্রভাবে সেটা অনেকটা নিউট্রালাইজও হবে, কিন্তু বৃহস্পতি যেহেতু এই লগ্নের ক্ষেত্রে নেগেটিভ, তাই কাজের জায়গায় কম বেশি খারাপ জিনিস এনাকে ফেস করতে হতে পারে। একমাত্র যেটা পজিটিভ দেখলাম সেটা হচ্ছে টিচিং রিলেটেড কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকতে পারে। তারপর আসছি একাদশ ভাবে। একাদশ ভাব যেখানে 5 লেখা আছে, সেটা হচ্ছে একাদশ ভাব হচ্ছে লাভের ঘর, ইচ্ছাপূর্তির ঘর, বড় ভাই বোনের ঘর, ছোটোখাটো রোগভোগের ঘর। তো সেই ঘরটি ফাঁকা, এবং সেই ঘরে বিপরীত থেকে কোনো গ্রহের দৃষ্টিও নেই। তারপর আসছি আমরা দ্বাদশ ভাব, যেটা শেষ ভাব। তো দ্বাদশ ভাবটা এখানে দেখা যাচ্ছে অদ্ভুতভাবে, সূর্য বসে আছে, সঙ্গে এনার লগ্নপতি দ্বাদশভাবে বসে আছে, আর বসে আছে বুধ। ভালো ব্যাপার হচ্ছে এটাই যে বুধ এবং শুক্র কম্বাস্ট হয়ে গেছে। নর্মালি আমরা বলি কি যে বুধ বা শুক্র, যাই হোক, সূর্যের সঙ্গে যে বসে কম্বাস্ট হচ্ছে তার পাওয়ারটা চলে যাচ্ছে, খারাপ হচ্ছে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে দ্বাদশ ভাবে যখন, ভাবটা তো খারাপ, এইভাবে যদি কম্বাস্ট না হতো, তাহলে বুধ আর শুক্র নেগেটিভ ফল দিত এনাকে। ইভেন শুক্র লগ্নপতি হওয়া সত্ত্বেও নেগেটিভ ফল দিত এনাকে।
কিন্তু যেহেতু ইনি শুক্র কম্বাস্ট হয়ে গেছে, আর শুক্রের আরও একটা জিনিস কী হচ্ছে, শুক্র এইভাবে নিচস্থ হচ্ছেন। যদি কম্বাস্ট না হতো, অস্ত না হতো শুক্র, তাহলে অত্যন্ত কষ্ট দিত, অত্যন্ত পীড়া দিত, বিশেষ করে শুক্রের মহাদশায়। তো সেটা একটা এনার বাঁচোয়া যে শুক্র কম্বাস্ট হয়ে গেছে, এবং দ্বিতীয় জিনিস হচ্ছে বুধও কম্বাস্ট হয়ে গেছে। ফলে ইনি শুক্র এবং বুধ এই দুজনের রত্ন ধারণ করলে পজিটিভ ফল পাবেন। যদি কম্বাস্ট না হতো আর কেউ যদি তাকে পড়িয়ে দিত বুধ আর শুক্রের পাথর, তাহলে অত্যন্ত কষ্ট পেত। কিন্তু যেহেতু বুধ এবং শুক্র নেগেটিভ হয়ে গেছেন এবং তারা কম্বাস্ট হয়ে গেছে, কম্বাস্ট হয়ে যাওয়ার পরে যে কোনো গ্রহের যে কোনোভাবেই রত্ন পড়া যায়। তো আমি ওনাকে তাহলে সাজেস্ট করব যে একটা হিরে বা ওপাল বা জারকন, সেটা উনি অ্যাফোর্ড করতে পারেন, আর সঙ্গে একটা পান্না ইনি ধারণ করতে পারেন, তাহলে উনি ওভারঅল খুব ভালো ফল পাবেন। তো এখানেই আমার অ্যানালিসিস কমপ্লিট হয়ে গেল। আমরা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।